আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা, এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায় কোন নেতৃত্বের অধীনে কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছচ্ছেন। গত কয়েক মাস ধরেই এই আলাপ ছিল যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন, কারণ 2024 এপ্রিলে বহুল আলোচিত পিটার হাস মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়বার পর আর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন দায়িত্ব পালন করছিলেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। তো এই দফায় ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বদল হওয়ার পরেও। পিটার হাস ছিলেন জো বাইডেন প্রশাসনের সর্বশেষ রাষ্ট্রদূত, এবং মনে থাকবে নিশ্চয়ই যে ভীষণভাবে রাজনৈতিকভাবে তৎপর ছিলেন তিনি, এবং 2022 থেকে 24 তার পুরো সময়কালটাই তিনি এমনভাবে ব্যয় করেছেন যে বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন চাইছে, এবং তার জন্য তারা সকল রকম কূটনৈতিক রাজনৈতিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন এসে তার বিশ্বস্ত সকল ব্যক্তিবর্গকে এই পুরো অঞ্চল জুড়েই বসাচ্ছেন। সারা পৃথিবীতেই এই রদবদলটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেনকেও তিনি যে পাঠাচ্ছেন, ট্রাম্প প্রশাসন যে পাঠাচ্ছে, স্বাভাবিকভাবেই দুটো লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ, দুটো তিনটে লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। এক রাজনৈতিক লক্ষ্য, এক বাণিজ্যিক লক্ষ্য, আরেক হচ্ছে নিরাপত্তা বিষয়ক লক্ষ্য। এবং এই ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটাও আছে যে নিরাপত্তা বিষয়ক লক্ষ্যকেও কেন বাণিজ্যিক লক্ষ্যে, মানে সামরিক কেনাকাটাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না এই দেশগুলোর, সেই বিষয়টাতেও যাতে আলাপ করা হয়। রাজনৈতিক লক্ষ্যটা এই দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জুন জুলাই থেকে এই বার্তা পরিষ্কার করেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে আসবে যারা একটা স্থিতিশীলতা দিতে পারবে, এমন একটা সরকার চায়। এবং সেক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসার বিষয়টা একটা নিশ্চিত বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনে একটা মধ্যপন্থী সরকার চায়, এবং সেখানে তারা বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করে রেখেছে। এমন একটা পরিস্থিতিতে আসলে ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন আসছেন তখন তিনি কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন মূলত সেটা কিন্তু আবার প্রকাশ্য, কারণ রাষ্ট্রদূত যখন প্রেসিডেন্ট মনোনয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর তারা একটা প্রকাশ্য সেনেট শুনানির মুখোমুখি হন, এবং সেই সেনেট শুনানিতেই পরিষ্কার হয়ে যায় যে কোনো দেশে একজন রাষ্ট্রদূতকে কি অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন প্রশাসন পাঠাচ্ছে। ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই শুনানি যখন অনুষ্ঠিত হলো অক্টোবর মাসে, তখন সরাসরি সেনেটে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিউনিস্ট চীনের যে একটা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, এই প্রভাব কমাতে সামরিক পরিসরে চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কমাতে ব্রেন্ট ক্রিস্টেনসেন কি করতে পারবেন। সরাসরি তাকে এই প্রশ্নটা ওই সেনেট শুনানিতে করেছিলেন নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সেনেটর পিট রিকেটস, এবং তিনি বলেছিলেন আমরা ওখানে একটা হুমকির মুখোমুখি হচ্ছি, এবং তা হলো কমিউনিস্ট চীন, এবং বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়। আর এ মাসেই খবর এসেছে, মানে অক্টোবরেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ 20টি চীন নির্মিত জে-10 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। এছাড়াও সারফেস টু এয়ার মিসাইল, দীর্ঘ পাল্লার রেডারও তারা নাকি সংগ্রহ করবে চীন থেকে। এসবের মাধ্যমে চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বাড়ছে সেটা
কিভাবে সামাল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে কি করতে পারে, সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই মার্কিন রাষ্ট্রদূত, এই প্রশ্ন তাকে করা হয়েছিল। এবং তখন ব্রেন ক্রিস্টেনসন পরিষ্কার বলেছেন যে তিনি বাংলাদেশে এসে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে চীনের সঙ্গে বেশি সম্পর্ক স্থাপনের, অতি ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকিটা। কারণ ট্রাম্প প্রশাসন একটা নতুন নীতি গ্রহণ করেছে যেটার নাম থিঙ্ক টুয়াইস অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নিতে পারে এমন রাষ্ট্রের বিরুদ্ধে যারা কিনা দুবার চিন্তা না করে চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়িয়ে চলে। মানে যারা বোঝে না যে চীনের সঙ্গে অতিরিক্ত সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। কাজেই এটা হচ্ছে ইউনুস সরকারের জন্য প্রধানতম বার্তা ব্রেন ক্রিস্টেনসনের। এবং ব্রেন ক্রিস্টেনসন যখন বাংলাদেশে আসছেন তার আগেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলে এসেছেন যে তারা পাকিস্তান এবং চীনের যৌথ কারিগরি সহযোগিতায় নির্মিত যুদ্ধ বিমান কিনতে যাচ্ছেন। চীনা যুদ্ধ বিমান তো আগে কিনেছেনই, এবং যেদিন তিনি নামছেন সেদিন পত্রিকার পাতায় খবর যে বাংলাদেশ সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে 608 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে, এবং সেটা 6 জানুয়ারি হয়েছে, যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসেরও কম সময় বাকি। ব্রেন ক্রিস্টেনসন সেখানে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মার্কিন প্রশাসনকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে হবে, এবং সেই নির্বাচনের কে মার্কিন প্রশাসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে, যাতে তারা এর পরের নির্বাচিত সরকার এবং সামরিক কর্তৃপক্ষকে চীনের সাথে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বোঝাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে রাখতে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়ে কিন্তু গাজায় ট্রাম্পের যে বাহিনী গড়ে উঠছে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, সেখানে বাংলাদেশি সেনা পাঠাতে রাজি হয়ে এসেছেন। কাজেই ইউনুস চেষ্টা করছেন বটে, কিন্তু ব্রেন ক্রিস্টেনসন সম্ভবত এই এত কেনাকাটার বিষয়টা মাথায় রাখবেন এবং তারা একটা নির্বাচিত সরকারের দিকে যেতে চাইবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যে পরিমাণ ঘনিষ্ঠতা, মানে আজকেও পত্রিকার পাতায় খবর আছে, গতকালকেও আবারও চীনা রাষ্ট্রদূত গেছেন। চীনা রাষ্ট্রদূত 5ই আগস্টের পর থেকেই বারবার মগবাজারে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চান। জামায়াতে ইসলামীর আমির সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের কয়েকটি দলকে বারবার, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকেও বারবার চীন কিন্তু ঘুরিয়ে এনেছে চীনেও। কাজেই চীনের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতাটা এমন যে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গিয়েও চীনা রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন। ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে আসা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত। কাজেই তাদের সঙ্গে একটা চরম ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত কিন্তু কদিন আগে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় কিন্তু চীনের সঙ্গে বিএনপির একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল, কারণ চীন তাইওয়ানের একটা বাণিজ্য মিশন খুলতে দিয়েছিল ঢাকায়, এবং তার ফলে চীনের সঙ্গে এমন দূরত্ব সৃষ্টি হয়েছিল বিএনপির যে সেটা আবার 2018 নির্বাচনের আগে থেকে তারেক রহমানকে উদ্যোগী হয়ে একরকমের মিত্রতার পথ খুঁজতে হয়েছিল। কিন্তু বিএনপির এখনো পররাষ্ট্র বিষয়ক কমিটির যিনি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু ঢাকায় ওই তাইওয়ানের বাণিজ্য কনসাল খুলবার ব্যবস্থা করেছিলেন সে সময়। কাজেই চীন বরাবর বিএনপিকে, যারা কিনা তাদের সবসময়ের মিত্র, মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাই বাংলাদেশের স্থাপিত হয়েছিল। বঙ্গবন্ধু 15ই আগস্ট নিহত হলেন, 16ই আগস্ট চীন বাংলাদেশকে অবশেষে স্বীকৃতি দিয়েছিল এবং পুরো কূটনৈতিক সম্পর্কটাই গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে। কিন্তু ওই যে তাইওয়ানকে জায়গা দিয়েছে ঢাকায়, এই একটা আলাদা এন্টিটি, একটা আলাদা অস্তিত্ব, আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চীন এটা ভুলতে পারে না। এই যে চীনের সঙ্গে বিএনপির এই দূরত্বটা, সেটা ব্রেন ক্রিস্টেনসনের পছন্দ হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে নজর রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রেও এই হিসেবটা তারা করেছে যে এ দফায় যারা যারা রাজনৈতিক এবং নির্বাচনের ময়দানে আছে, সেখানে ইউনুস সরকার আর জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যতটা নিঃশর্ত ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে এবং তারা চীনকে খুশি করতে যতটা উদ্গ্রীব, বিএনপি হয়তো ততটা উদ্গ্রীব নয়, বা বিএনপির সঙ্গে সেই ঘনিষ্ঠতার সম্পর্ক চীনের হবে না। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে
যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায় কোন নেতৃত্বের অধীনে কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রচেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এ দফায়ও ওয়াশিংটনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, তাই নয়, এর আগে যখন নভেম্বরে অজিত দোভাল খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি নিয়ে গেছেন তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই বার্তাটা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেই নির্বাচনটিকে এগিয়ে নিতে, নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। আওয়ামী লীগের জন্য তার সুস্পষ্ট বার্তা আছে কিনা আওয়ামী লীগ নেতৃত্ব সেটা দেখবার জন্য অপেক্ষা করছেন, কারণ আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে এই প্রত্যাশাও আছে যে ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসে শুধু যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলোর সঙ্গে কথা বলবে তাই নয়, তিনি কথা বলবেন জাতীয় পার্টির সকল অংশের সঙ্গে, যেমনটা মার্কিন বিভিন্ন সংস্থা গত কয়েক মাস ধরে বলে আসছেন। এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে নির্বাচনের স্টেক হোল্ডার হিসেবে, বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নেমে আওয়ামী লীগের সঙ্গেও একটা সভা করে সরকারকে একটা বার্তা দেওয়ার পরিসর তৈরি করতে পারেন, যেমনটা কমনওয়েলথ মহাসচিব করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তার ঢাকা সফরে এসে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যে হোটেলে বসে একের পর এক মিটিং করেছেন, সে হোটেলে বসেই অনলাইনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। আওয়ামী লীগ মনে করে এমন একটা বার্তা ট্রাম্প প্রশাসনের নতুন এই দূত ডক্টর ইউনূস সরকারকে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে দিতেই পারেন। কারণ গত অক্টোবরে যখন 3 নর্ডিক দেশের সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের রাষ্ট্রদূতেরা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে কতটুকু প্রস্তুত সেই বিষয়টি নিয়ে আলোচনায়, তখন থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে বলে আসা হচ্ছিল যে শুধু সাবের হোসেন চৌধুরী একজন মাত্র নেতা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে না। বাংলাদেশের আইন আদালতে নিয়মিত জামিনের ব্যবস্থা হতে হবে, মিথ্যা মামলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের এক রকমের অব্যাহতি দিতে হবে, না হলে অন্তত জামিনের ব্যবস্থা করতে হবে। এবং শিরিন শারমিন চৌধুরী, স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ যেসব নেতৃবৃন্দ এখনো এক রকমের গ্রেফতার আতঙ্কে কোথায় আছেন সেটা বলা মুশকিল, সেই সব ব্যক্তিবর্গ কিংবা সেলিনা হায়াত আইভির মতো নেতৃবৃন্দ যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, তারা যদি তাদের মামলায় জামিন পেয়ে প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসতে না পারেন, তাহলে শুধুমাত্র কূটনৈতিক সভা করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর করে দেওয়া অসম্ভব হবে। ব্রেন ক্রিস্টেনসন চীনের কাছ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের বর্তমান এবং পরবর্তী সরকারকে দূরে আনতে বা তাদেরকে চীনের সঙ্গে বেশি মাখামাখির ঝুঁকি বোঝাতে যেমন বাংলাদেশে আসছেন, ঠিক তেমনি তিনি বাংলাদেশে এই সুস্পষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন যে বাংলাদেশে সকল রাজনৈতিক মতেরই রাজনীতি করবার অধিকারের পরিসর নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের জন্য নিশ্চিতভাবেই এই নতুন রাষ্ট্রদূত আসা একটা সুখবরই বটে। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি যখন প্রকাশ্যে উচ্চারণ করেন আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না, তখন প্রতিটি বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। এই সেই নেপাল যারা মাত্র কয়েক বছর আগে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্যালুট জানাতো। 2021 সালে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাস দেবী ভান্ডারী ঢাকা সফরে এসে শেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী নারী নেতা হিসেবে অভিহিত করেছিলেন। অথচ আজ সেই নেপাল বাংলাদেশকে দেখছে এক ভয়ানক উদাহরণ হিসেবে, যেন বাংলাদেশ এক সংক্রামক ব্যাধির নাম, যার ছোঁয়া লাগলে তাদের নেপালের মতো রাষ্ট্রেরও রাষ্ট্র ব্যবস্থা পচে যাবে।
একটি দেশ কতটা দেউলিয়া, অকার্যকর হলে প্রতিবেশী রাষ্ট্র তাকে ব্যর্থতার মানদণ্ড হিসেবে ব্যবহার করে তা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। গত 1.5 বছর ধরে কথিত সুশীল, মেধাবী আর বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের হাতে দেশ পরিচালনার ভার রয়েছে, অথচ ফলাফল কি? নেপালের মতো ভঙ্গুর অর্থনীতির দেশও আজ আমাদের দিকে আঙুল তুলে সতর্কবার্তা দিচ্ছে। প্রশ্ন ওঠে যে নোবেল জয়ী আর তথাকথিত বুদ্ধিজীবীদের শাসনে দেশ যদি সত্যি স্বর্গের দিকে এগোতো, তবে বহির্বিশ্ব আজ আমাদের নরক মনে করছে কেন বলুন তো? কেন টাইগার অর্থনীতির দেশ আজ টাইম বোমায় পরিণত হয়েছে? চলুন আলোচনা করা যাক। এই লজ্জা আমরা কোথায় রাখবো যখন দেখি পর্তুগালের মতো ইউরোপীয় দেশে নির্বাচনী প্রচারণার বিলবোর্ডে বাংলাদেশকে উদাহরণ টানা হচ্ছে নেতিবাচক অর্থে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এশিয়ান টাইগার আজ পরিণত হয়েছে হাসির খোরাকে, টাইম বোমায়। তথাকথিত বিপ্লবের কারিগররা যারা জুলাই আগস্টে সাধারণ মানুষের মগজ ধোলাই করেছিল, যারা স্বপ্ন দেখিয়েছিল শেখ হাসিনাকে সরালেই দেশ রাতারাতি সিঙ্গাপুর হয়ে যাবে, তারা আজ কোথায়? বাঁধের বিপরীতে বাদ দেওয়ার আস্ফালনকারীরা কি একবারও দেশের মানুষের সামনে এসে দাঁড়িয়েছে? তারপর তারা আসেনি, আসবেও না, কারণ ধ্বংস করা সহজ, গড়া খুব কঠিন। যে শেখ হাসিনাকে এই সুশীল সমাজ আর ভিনদেশী প্রভুরা স্বৈরাচার আর অযোগ্য বলে গালি দিয়েছে, সেই শেখ হাসিনাই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে টেনে তুলে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিলেন। বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়ে অপমান জর্জরিত করতে চেয়েছিল, শেখ হাসিনা তখন নিজেদের টাকায় সেতু বানিয়ে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন। আর আজ সেই বিশ্বব্যাংক আর IMF এর দুয়ারে ঋণের ঝুড়ি নিয়ে ধর্ণা দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে বা বর্তমান শাসকদেরকে। IMF যখন সাফ জানিয়ে দিচ্ছে নির্বাচিত সরকার ছাড়া তারা ঋণের অর্থ ছাড় করবে না, তাহলে তথাকথিত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর নোবেল প্রাইজের ওজন কি কেবল ব্যক্তিগত ড্রয়িং রুমে সীমাবদ্ধ? রাষ্ট্রের প্রয়োজনে তা কানাকড়িরও মূল্য আছে বলে মনে হয় আপনার? আমার মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে উজ্জ্বল হয়ে উঠল, তখন অনেকে ভাবলেন এটি একটা নতুন যুগের সূচনা। সেই মানুষটি যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে নোবেল পেলেন, তিনি হয়তো দেশকে একটা স্বচ্ছ সুশীল শাসনের দিকে নিয়ে যাবেন, অনেকে বলেছিলেন তাই। কিন্তু বাস্তবতা কি? বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং আন্তর্জাতিক ভাবমূর্তি যেন একটা অন্ধকার গর্তে পড়ে যাচ্ছে, এবং এই পতনের মূলে রয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। প্রশ্ন হলো, আর কত নিচে নামাবেন ডক্টর ইউনূস বাংলাদেশকে? কত দূর পর্যন্ত এই অবক্ষয় চলবে, যেখানে একটা দেশের মানুষের স্বপ্ন, আস্থা এবং ভবিষ্যৎকে একজন ব্যক্তির অহমিকা এবং অদূরদর্শিতা গিলে খাচ্ছে? আমার মনে হয় ডক্টর ইউনূস নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের যে কথাটি বলেছেন সেটি একটি ভুয়া। তিনি থাকবেন কোনো না কোনো ভাবে, মানে ভবিষ্যৎ সরকারেও তিনি কোনো না কোনো ভাবে থাকবেন। এই কারণে এই বিশ্লেষণটি আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই বিশ্লেষণে আমি দেখাবো যে কিভাবে ইউনূসের সিদ্ধান্ত, নীতি এবং রাজনৈতিক খেলা বাংলাদেশকে একটা অচল অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে, যা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক এবং মানসিক ভাবেও ধ্বংসাত্মক। প্রথমেই অর্থনীতির কথা বলি। ইউনূস তো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, তার কাছে দেশের অর্থনৈতিক চাকা ঘোরানো কি কঠিন কাজ ছিল? অথচ কেন তার নেতৃত্বে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি থমকে দাঁড়িয়েছে? আগের যুগে যখন দেশকে এশিয়ান টাইগার বলে প্রশংসা করা হতো, এখন রপ্তানি, রেমিটেন্স এবং বিদেশি বিনিয়োগের ধারা যখন অব্যাহত ছিল, আর এখন রিজার্ভ কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া এবং ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের পাহাড়, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কেন এই সংকটগুলোকে সামলাতে পারছে না? কারণ তারা রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত। আগের সরকারের প্রকল্পগুলোকে বাতিল করা, ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থনৈতিক নীতিতে অস্থিরতা, এসব কি দিয়েছে বাংলাদেশকে? বিদেশি বিনিয়োগকারীরা পালাচ্ছে বাংলাদেশ থেকে, কারণ কে চায় এমন দেশে টাকা ঢালতে যেখানে আজ একটা নিয়ম একরকম, কাল সেটা অন্যরকম। IMF এবং বিশ্ব ব্যাংকের ঋণ পাওয়া কঠিন হয়ে গেছে, কারণ তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া টেকসই সংস্কার সম্ভব নয়। ইউনূস কি এটা বোঝেন না? বোঝেন, কিন্তু তার অগ্রাধিকার রাজনৈতিক টিকে থাকা নয়, দেশের অর্থনীতি নয়। ফলে সাধারণ মানুষ ভুগছে, দ্রব্যমূল্য বাড়ছে, চাকরি কমছে এবং দারিদ্র্যের হার শনৈ শনৈ ভাবে উপরের দিকে উঠছে। এই নোবেল বিজয়ী যিনি দরিদ্রের জন্য লড়েছেন বলে দাবি করেন, তিনি কি এখন সেই দরিদ্রদেরই আরো দরিদ্র করছেন না? করছেন, আপনি দেখতে পাচ্ছেন না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার পর বাংলাদেশ তাদের ঋণ দিয়ে বাঁচাতে সাহায্য করছিল, সেই শ্রীলঙ্কাও আজ বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। কৃতজ্ঞতা তো দূরের কথা, তারা এখন আমাদের অবজ্ঞা করছে। কেবল শ্রীলঙ্কা নয়, ইউরোপ আমেরিকার দেশগুলো অঘোষিতভাবে বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিচ্ছে। এক সময় যে পাসপোর্টকে সমীহ করা শুরু হয়েছিল, আজ তা বিশ্বের অধিকাংশ বিমানবন্দরে সন্দেহের চোখে দেখা হচ্ছে। ভিসা জটিলতা, ইমিগ্রেশনের হয়রানি আর প্রতিনিয়ত প্রত্যাখ্যান, এটাই এখন বাংলাদেশিদের ললাট লিখন।
অথচ শেখ হাসিনার শাসন আমলকে বলা হতো তিনি নাকি পশ্চিমাদের শত্রু। তিনি যদি শত্রু হয়ে থাকেন আর বর্তমান শাসকরা যদি পশ্চিমাদের বন্ধু হয়ে থাকেন, তবে বন্ধুদের শাসন আমলকে কেন 195টি দেশের দরজা আমাদের মুখের উপর ধপাস করে বন্ধ হয়ে গেল? বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতি আবেগের বা ব্যক্তিগত সম্পর্কের উপর চলে না, চলে সক্ষমতা, স্থিতিশীলতা আর আস্থার উপর। আজ সেই আস্থা শূন্যের কোঠায়। জাপানিজ মিডিয়া তো বাংলাদেশকে ইমার্জিং টাইগার বলছে না, তারা পরিষ্কার ভাষায় বাংলাদেশকে এখন দক্ষিণ এশিয়ার টাইম বোমা বলছে। এই টাইম বোমা কি এমনি এমনি তৈরি হলো, নাকি এর পেছনে রয়েছে এক অদক্ষ, ভিশনহীন, মেরুদণ্ডহীন নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতা এবং মিথ্যার ঝুড়ি নিয়ে বাংলাদেশকে এই ভয়ঙ্কর অবস্থায় নামিয়ে আনার কৃতিত্ব? বাংলাদেশের অভ্যন্তরের দিকে তাকান, গা শিউরে উঠবে। শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, মসজিদ মাদ্রাসায় জঙ্গিবাদের আনাগোনা আর রোজকার মৃত্যুর খবর, এসব কি এখনকার নিউ নরমাল? এক সময় যারা শেখ হাসিনার জঙ্গি বিরোধী অভিযানকে নাটক বলে উপহাস করত, আজ তারা চোখের সামনে দেখছে কিভাবে দেশটা আফগানিস্তানের পথে হাঁটছে। মানুষের চোখ কান খোলা থাকলে বুঝতে বাকি থাকার কথা নয় যে এই অস্থিতিশীলতা কোনো দৈব দুর্বিপাক নয়, এটা পরিকল্পিতভাবে সৃষ্ট। যখন রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে, গোয়েন্দা নজরদারি দুর্বল হয়ে যায় এবং প্রশ্রয় পায় উগ্রবাদ, জঙ্গিবাদ, তখন জাপান বা ইউরোপের দেশগুলো তো ট্রাভেল অ্যালার্ট জারি করবেই। তারা তো আর আমাদের মতো আবেগী নয় যে বোমার আওয়াজ শুনেও বলবে সব ঠিক আছে। তারা পরিসংখ্যান দেখে, বাস্তবতা দেখে। আর বাস্তবতা হলো বাংলাদেশ এখন আর নিরাপদ বিনিয়োগের জায়গা নয়, বরং এক বিপজ্জনক বদ্বীপ। সম্ভাবনাময় ডেল্টা আজ ভয়ঙ্কর ডেল্টা। জুলাই আগস্টের সেই ভয়ঙ্কর দিনগুলোতে যারা বড় বড় বুলিয়া উড়েছিল, যারা বলেছিল হাসিনার পতন হলেই দেশ দুধ আর মধুর নহর বয়ে যাবে দেশে, তারা চুপ কেন? দেশের অর্থনীতি যখন খাদের কিনারে, মূল্যস্ফীতি যখন আকাশচুম্বী, তখন সেই সব ফেসবুক বিপ্লবীরা গর্তে পালিয়েছে। আসলে তাদের উদ্দেশ্য কখনোই দেশের উন্নয়ন ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করা আর প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করা। তারা শেখ হাসিনাকে ঘৃণা করতেন, তারা বাংলাদেশের এই উন্নয়নকে সহ্য করতে পারতেন না। আর এতে সবচেয়ে বড় সহায়তা করেছে একদল বেঈমান আমলা আর সশস্ত্র বাহিনীর কিছু পদভ্রষ্ট সদস্য। শেখ হাসিনার সরকার যাদের বেতন ভাতা, রেশন আর সুযোগ সুবিধা দিয়ে আগলে রেখেছিলেন, তারা সামান্য ডলারের লোভে, জাতিসংঘের সামান্য চাপে, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের চরম মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের দিকে তাকালে দেখা যায় চরম বিক্ষোভের মুখেও তাদের বাহিনীগুলো সরকারের পাশে থাকে, নেপালের বাহিনীগুলো তাদের সংবিধান রক্ষা করে। আর আমাদের দেশে দায়িত্বশীল পদে বসে যারা মাটির সঙ্গে বেইমানি করে, তারা কি জানে না যে ইতিহাস তাদের ক্ষমা করবে না? তাদের এই বিশ্বাসঘাতকতার কারণেই আজ বিশ্ব দরবারে বাংলাদেশ একটি অস্থিতিশীল, বিশ্বাসযোগ্যতাহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। সিঙ্গাপুর বা চীন উন্নয়নের উদাহরণ হয়, কারণ সেখানে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি নাট বল্টু দেশের স্বার্থে এক সূত্রে গাঁথা থাকে। আমাদের মতো টাকার বিনিময়ে বিক্রি হয় না কোথাও। আজকের এই পরিস্থিতি প্রমাণ করে যে শুধু সুশীল তকমা আর বিদেশি ডিগ্রি থাকলে দেশ চালানো যায় না। দেশ চালাতে লাগে দেশপ্রেম, কঠোরতা আর নিজস্ব মেরুদণ্ড। শেখ হাসিনাকে 21 বার হত্যা চেষ্টার পরও টিকে থাকার লড়াই, নিজের পরিবারের সকলকে হারানোর পরও দেশের জন্য কাজ করার যে স্পৃহা, তা কি বর্তমান শাসকদের মধ্যে ছিটে ফোটাও আছে? নেই। থাকলে তারা দেশকে এভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট হতে দিত না। তারা ব্যস্ত নিজেদের ইমেজ রক্ষায়, কিন্তু রাষ্ট্রের ইমেজ যে নর্দমায় গড়াগড়ি খাচ্ছে, সেদিকে তাদের ভ্রুক্ষেপ নাই। প্রবাসে থাকা বাংলাদেশিরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে এই পতনের যন্ত্রণা। সৌদিতে হোক কিংবা লন্ডনে বাংলাদেশি পরিচয় দিলে এখন আর আগের মতো সম্মান মেলে না, বরং কপালে জোটে তিরস্কার আর সন্দেহ। এই পরিস্থিতির জন্য দায়ী কারা? দায়ী তারাই যারা একটি স্থিতিশীল, প্রবৃদ্ধিমান রাষ্ট্রকে জোর করে অস্থিতিশীলতার গহ্বরে ঠেলে দিয়েছে। অর্থনীতির ছাত্ররা বা বিশ্লেষকরা একসময় যে বাংলাদেশকে নিয়ে গর্ব করে প্রবন্ধ লিখতেন, এখন তারা কলম থামিয়ে দিয়েছেন, কারণ লেখার মতো কোনো ইতিবাচক সূচক আর অবশিষ্ট নেই। কৃষি, শিল্প, রপ্তানি সবই এখন নিম্নমুখী। ডলারের রিজার্ভ নিয়ে যে হাহাকার, তা মেটানোর কোনো রোডম্যাপ এই অন্তর্বর্তী সরকারের নেই। তারা বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়তি দেখাচ্ছে। তাদের আছে কেবল কথার ফুলঝুরি আর অতীত সরকারের দোষ খোঁজার ক্লান্তিকর প্রয়াস। কিন্তু দোষারোপের রাজনীতি দিয়ে পেট ভরবে নাকি ভিসা মিলবে? জাপান টাইমসের প্রতিবেদন কিংবা বিবিসির ফিচারগুলো যখন আমাদের এশিয়ান টাইগার থেকে টাইম বোমায় অবনমন ঘটায়, তখন বুঝতে হবে আমরা খাদের কিনারে দাঁড়িয়ে নেই, আমরা গভীর খাদে পড়ে গেছি। এখন শুধু তলানিতে আঘাত করার অপেক্ষা তলানিটা ফুটো হয়ে গেলেই হবে। রাজনৈতিকভাবে তো ইউনূসের ভূমিকা একটা বিপর্যয়। তিনি তো সুশীল সমাজের প্রতিনিধি, কিন্তু তার অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যিকারের গণতান্ত্রিক? না। তার সরকার বৈধ? না। তার সরকার সাংবিধানিক? না। এটি একটি অস্থায়ী ব্যবস্থা যা দীর্ঘায়িত হচ্ছে এবং হতে যাচ্ছে।
এর মাধ্যমে তিনি নিজেকে অপরিহার্য বানাচ্ছেন এবং ভবিষ্যতে তারেক রহমানের সরকার আসলেও তিনি যে তার সেই সরকারের গলায় ঝুলে থাকবেন তাতে কোনো রকম সন্দেহ নেই। নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু আদৌ নির্বাচন হবে কি? তারা সকলেই আগের সরকারকে অযোগ্য বলে দোষারোপ করে, কিন্তু নিজেরা কি প্রমাণ করছেন? শেখ হাসিনার যুগে যাই অভিযোগ থাকুক, সেখানে অন্তত স্থিতিশীলতা ছিল, উন্নয়নের ধারা ছিল। ইউনূসের যুগে সেসব ভেঙে পড়েছে। তার রাজনৈতিক খেলায় সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, বিদেশি শক্তির ভূমিকা ভয়াবহ রকম ভাবে আছে আমরা জানি। কেন তারা দেশকে একটা স্থায়ী গণতান্ত্রিক পথে নিয়ে যাচ্ছে না বলুন তো? কারণ ইউনূসের অভিলাষ ক্ষমতা ধরে রাখা, দেশের উন্নতি নয়। ফলে রাজনীতি যেন একটা জলাভূমি, যেখানে কোনো দিক নির্দেশনা নেই, শুধু অনিশ্চয়তা। আপনি শুধু ডেবেই যাচ্ছেন এর ভেতরে। এই অনিশ্চয়তা দেশকে আরো নিচে ঠেলছে, কারণ গণতন্ত্র ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। প্রশ্ন হলো ইউনূস কেন এমন করছেন? তার পটভূমি দেখলে বোঝা যায় নোবেল পাওয়ার পর তিনি একটা আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠেছেন, কিন্তু দেশের রাজনীতিতে তার অভিজ্ঞতা শূন্য। তিনি হয়তো ভাবেন তার খ্যাতি সবকিছু ঢেকে দেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার সিদ্ধান্ত তার নয়, বিদেশি সিদ্ধান্ত, যা দেশের সার্বভৌমত্বকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। বিদেশি সাহায্যের উপর নির্ভরতা বাড়ছে দেশের, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ। ইউনূস কি দেশকে একটা পাপেট রাষ্ট্র বানাতে চাইছেন? তিনি সফল হয়েছেন পাপেট রাষ্ট্র বা পুতুল রাষ্ট্র হিসেবে তৈরি করতে। তার নীতিতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে। ফলে বাংলাদেশের মানুষের আত্মসম্মান শেষ হয়ে যাচ্ছে, তারা বিশ্বের চোখে অসহায় হয়ে যাচ্ছে। এই নিচে নামানোর প্রক্রিয়া কত দূর যাবে বলুন তো? যতদিন ইউনূসের মতো ব্যক্তিরা ক্ষমতায় থাকবে, তাদের অগ্রাধিকার আসলে নিজস্ব ইমেজ তৈরি করা, দেশ নয়। বাংলাদেশের ব্র্যান্ড তৈরি করেন রেমিটেন্স কর্মী, গার্মেন্টস শ্রমিক, কৃষকের ঘাম, উদ্যোক্তার সাহস আর তরুণের দক্ষতা। এই শক্তিকে রাজনীতির চাকায় পিষে দিয়ে, প্রতিষ্ঠানের ঘাড় মুচড়ে দিয়ে আর ভিন্ন মতকে আদালত, থানার বেড়িতে বেঁধে রেখে উন্নয়নের পতাকা উড়ানো যায় না, যাবে না। আর কত নিচে নামাবেন বাংলাদেশকে ডক্টর ইউনূস? নেপাল আমাদের করুণা করছে, পর্তুগাল আমাদের নিয়ে হাসাহাসি করছে, জাপান আমাদের ভয় পাচ্ছে। এরপর কি সোমালিয়া বা সুদানের সঙ্গে তুলনা? সেটাও হয়ে যাচ্ছে। নাকি মানচিত্র থেকে মুছে যাওয়া এক ব্যর্থ রাষ্ট্রের তকমা বাংলাদেশের গলায় ঝুলবে? দেশের মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল জুলাইতে, কিন্তু ক্ষুধার জ্বালা আর অপমানের দহন তাদের চোখ খুলে দিচ্ছে। মিথ্যার ফানুস দিয়ে বেশি দিন সত্যকে ঢেকে রাখা যায় না। বিশ্ব মঞ্চে বাংলাদেশ আজ নিঃসঙ্গ, বন্ধুহীন এবং করুণার পাত্র। এই অধপতনের দায়ভার বর্তমান শাসক গোষ্ঠী কোনোভাবেই এড়াতে পারে না। ইতিহাস সাক্ষী থাকবে একটি উদীয়মান সূর্যকে কিভাবে তারা নিজেদের অযোগ্যতায় আর প্রতিহিংসার কালো মেঘ দিয়ে ঢেকে দিয়েছিল। বাংলাদেশ তাই আজ এক ভয়ঙ্কর উচ্চারণ, এমনকি নেপালের কাছেও।